আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন, দেখছেন সালাম স্টিল স্ট্রেট কাট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে, সাথে আছি দীপ্তি চৌধুরী। বাংলাদেশের রাজনৈতিক যে ইতিহাস, সেই ইতিহাসের একেবারে শেষের যে মোড় ঘোরানো ঘটনা, সেটি হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থান। এবং তারপরে ২ বছর পেরিয়ে গেছে, বাংলাদেশ অনেকখানি এগিয়েছে। আমরা আমাদের স্বপ্নের জায়গায় কতটা এগিয়েছি, পিছিয়েছি, সে অনেক হিসেব হতে পারে। বর্তমানে দায়িত্বে রয়েছে একটি নির্বাচিত সরকার, বিএনপি নেতৃত্বাধীন সরকার। সেই সব কিছুর পরেও আমরা আসলে কথা বলতে চাই যে যে স্বপ্ন নিয়ে আসলে জুলাই ঘটেছিল, সেখান থেকে আমরা আসলে কত দূরে আছি। তার নানা ন্যারেটিভ হতে পারে, যেহেতু নানা মতের, নানা রাজনৈতিক দর্শনের মানুষ এই আন্দোলনে ছিলেন। তাদের এক একজনের স্বপ্ন নিশ্চয়ই এক এক রকমের ছিল এই আন্দোলনকে ঘিরে। আর তাই মনে হয় ২ বছর পরে এসে আমরা অনেকখানি স্ক্যাটার্ড হয়ে গেছে আমাদের কার কী স্বপ্ন ছিল, কে কেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন সেখান থেকে। তবে যারা শহীদ হয়েছেন তাদের স্বপ্ন যদি আমরা জানতে পারতাম, তাহলে বোধহয় খুব ভালো হতো, কারণ সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা তারা করেছেন। আজকে আমাদের সঙ্গে একজন শহীদ পরিবারের সদস্য রয়েছেন, এবং রাজনৈতিকভাবে কিংবা জুলাইয়ের চেতনার কথা যখন আমরা বলি, তখন বারবার তিনি ফেস হয়েছেন। তিনি শহীদ মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার একমাত্র পরিচয় আজকে এখানে দিয়েছি মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ। আর কি কি পরিচয় আমি আপনাকে সংজ্ঞায়িত করতে পারতাম বা করলে আপনি খুশি হতেন? শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ, এই পরিচয়টি আমার জন্য গর্বের। এর বাইরেও আমার আরও বিভিন্ন পরিচয় রয়েছে। আমি একজন ফ্রিল্যান্সার। আমি অনেক আগের থেকেই ফ্রিল্যান্সিং কমিউনিটির সাথে কাজ করে যাচ্ছি, এবং আপনারা দেখেছেন কয়েকদিন পূর্বেই আমি একটি রাজনৈতিক দলের সাথেও যুক্ত হয়েছি, তাই রাজনৈতিকভাবে আমি এখন কাজ করে যাচ্ছি। তো এরকম আরও নানা আমার পরিচয় রয়েছে। ওকে, সো আপনি বিএনপির সঙ্গে যুক্ত রয়েছেন সদস্য হিসেবে, তাই? এবং আপনার রাজনৈতিক অঙ্গনে যোগ দেওয়াটা বিশেষ আলোচনার সৃষ্টি করেছিল, কারণ যদিও পদটা ছোট, মানে সদস্য হিসেবে ইনিশিয়াল যোগদান করা, কিন্তু তারপরে অনেক আলোচনা হয়েছে। সেটার একটা কারণ আমি বোধ করি, যারা মানে জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তখন যারা নতুন করে রাজনীতিতে যুক্ত হয়েছেন, অনেকেই এনসিপিতে যুক্ত হয়েছেন, এবং যেহেতু এই তরুণদের রাজনৈতিক দল, আপনি বিএনপিতে যুক্ত হলেন। বিএনপির অনেক বড় অবদান ছিল এই জুলাইয়ে, কিন্তু নতুন করে বিএনপিকে বেছে নেওয়ার কি কারণ আপনার? বাংলাদেশের বর্তমান তরুণদের বিএনপির থেকে অনেক কিছু চাওয়া। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল পাওয়ার রয়েছে, যার কারণেই এবং বিএনপি বর্তমান বাংলাদেশের সবথেকে বড় একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে, আমি যদি বিএনপির রাজনীতির সাথে যুক্ত হই, বাংলাদেশের যারা তরুণরা রয়েছে তাদের জন্য আমি কিছু করতে পারবো, এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপির সাথে যুক্ত হওয়ার মাধ্যমে আমি আরো বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাবো। অনেকেই বলেন যে আপনি একেবারে নির্বাচনের আগে আগে সদস্য হলেন, তো আপনি নমিনেশনের আশায় সদস্য হয়েছিলেন বিএনপির, সেটা কি ঠিক? না, এই তথ্যটা একেবারেই ভুল। আমি বিএনপির সাথে যুক্ত হয়েছি আমার রাজনৈতিকভাবে জুলাই আগস্টকে নিয়ে কাজ করার জন্য এবং তরুণদের জন্য কাজ করার জন্য। আমি কখনোই বিএনপির সাথে যুক্ত হওয়ার পর আমি কোথাও কখনো বলিনি যে আমি নমিনেশনের আশায় যুক্ত হয়েছি। কিন্তু আপনি তো মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আমি কখনোই কোনো মনোনয়নপত্র সংগ্রহ করিনি, এবং আমার একমাত্র ইচ্ছে ছিল আমি বিএনপিতে রাজনৈতিকভাবে জুলাইকে নিয়ে কাজ করব এবং তরুণদেরকে নিয়ে কাজ করব। এর বাইরেও মানুষের মনে আসলে ভুল ধারণা আছে যে কেউ যদি রাজনীতিতে যুক্ত হয় তার মানে সে যুক্ত হয় মন্ত্রী বা এমপি হওয়ার আশায়। রাজনীতিতে কিন্তু শুধুমাত্র মন্ত্রী এমপি হয় রাজনীতি না। রাজনীতির আরও অনেক বিভিন্ন ডিফারেন্ট সেক্টর রয়েছে, যেমন ইন্টেলেকচুয়ালভাবে কাজ করার জন্য বা অন্য কোনো ইস্যু নিয়ে কাজ করার জন্য মানুষ রাজনীতির সাথে যুক্ত হয়। এক একজনের এক এক রকম মোটিভ থাকে। তাই আমার মোটিভ শুধুমাত্র এমপি মন্ত্রী হওয়া নয়, আমার মোটিভ এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখা এবং এই বাংলাদেশের যারা তরুণরা রয়েছে তাদেরকে বাংলাদেশের সবথেকে বড় গণতান্ত্রিক দল বিএনপির থেকে কিছু আদায় করে নিয়ে তাদের জন্য সার্ভ করা। কতটুকু আদায় করতে, কিছু কি পেরেছেন আদায় করতে এই 1 বছরে? নিজের জায়গাটাকে পেয়েছেন, স্পেস কি পেয়েছেন কাজ করার? আমি যুক্ত হয়েছি এখন পর্যন্ত 1 বছরও হয়নি, তো এত দ্রুত এই প্রশ্নের উত্তর দেওয়া আমার মনে হয় সমীচীন হবে না।
তবে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন রকম সুযোগ পেয়েছি কাজ করার জন্য এবং এখনও কাজ করে যাচ্ছি এবং আশাবাদী আমরা যে খুব দ্রুতই আমরা আরও পজিটিভ কিছু নিয়ে আসতে পারবো তরুণদের জন্য এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে নিয়ে। আপনি বলছিলেন যে মানে আপনার রাজনৈতিক দর্শনের কথা, যে আপনি রাজনীতিকে আসলে কিভাবে দেখেন। শহীদ মীর মুগ্ধ, যেহেতু আপনারা মানে ভাইয়ের পাশাপাশি বন্ধুও ছিলেন বটে, যেহেতু যমজ ভাই আপনারা, সো মীর মুগ্ধর কি কোনো রাজনৈতিক দর্শন ছিল বা তার আন্দোলনে যুক্ত হওয়ার পেছনে কোনো রাজনৈতিক দূরদর্শী স্বপ্ন ছিল কিনা? একেবারেই না। আমরা তিন ভাই, আমাদের তিন ভাই ছোটবেলার থেকে আমরা কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে বা কোনোভাবেই কোনো রাজনৈতিক কর্মসূচির সাথে যুক্ত ছিলাম না। একবারে সাধারণ নাগরিক বলতে যাদেরকে বোঝায় আমরা তাদের মধ্যেই একজন ছিলাম। তো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মুগ্ধ আন্দোলনে যুক্ত হয়েছে একেবারে নিজের মানবিক দিক থেকে। মুগ্ধ একজন টপ রেটেড ফ্রিল্যান্সার ছিল, ওর কখনোই কোটার সাথে কোনো রকম সম্পর্ক ছিল না। সে সবসময় চেয়েছে যাতে বাংলাদেশটা ভালোর দিকে চায়, যাতে বাংলাদেশের ভালো করা যায় সেই দিকটায় কাজ করার জন্য। ও যখন দেখেছে যে এই ফ্যাসিস্ট সরকার এই জুলাই আগস্টের সময় আমাদের ভাইদেরকে হত্যা করছে এবং অনৈতিক একটি জিনিস আমাদের উপর চাপিয়ে দিচ্ছে যেটি কোটা, সেই সময়টায় সে তার নিজের বিবেকের তাড়নার থেকে আন্দোলনে যুক্ত হয়, একেবারেই শুধুমাত্র আন্দোলনের পারপাস সার্ভ করার জন্য, আর কোনো পারপাস তার ছিল না। আপনি বলছিলেন আপনি এখন পড়াশোনা করছেন, ফ্রিল্যান্সিং করছেন, মাঝে মাঝে আপনাকে ইতালি যেতে দেখা যায় এবং সেটা নিয়ে নানা ধরনের রিউমার হয়। আপনি কি আপনার ইতালি যাওয়ার কারণটা বলবেন, যেটার জন্য আপনাকে প্রায় ইতালি বাংলাদেশ করতে হয়? জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আগেই আমি আমার ইচ্ছা ছিল যে আমি দেশের বাইরে আমার উচ্চশিক্ষা গ্রহণ করতে চাবো। তো সেই ইচ্ছা অনুযায়ী জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আগেই আমার ইতালির একটা ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ সহ আমার সব কিছু ফাইনালাইজ হয়ে যায়, ভিসা সহ সব কিছু ফাইনালাইজ হয়ে যায়। তো তখনই আমার যাওয়ার কথা ছিল উচ্চশিক্ষার জন্য, কিন্তু জুলাই আগস্ট গণ অভ্যুত্থান আমার যাওয়াটাকে আরও পিছিয়ে দেয়, যার ফলে আমাকে যেতে হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে অক্টোবর মাসে আমি আমার যেই উচ্চশিক্ষার প্রসেসটা আছে সেই ইতালিতে আমি শুরু করি। তো ইতালিতে বর্তমানে আমার যাওয়ার রিজনটাই হলো আমার উচ্চশিক্ষা সম্পন্ন করার জন্য। আমি সেখানে মাস্টার্স করতেছি। এটাকে অভ্যুত্থানের আগে যে বিষয়ে পড়তে যেতে চেয়েছিলেন সেই একই জিনিস? সেই একই জিনিস, এবং আমার যে অক্টোবরে আপনি গেছেন। আমার যেই যাওয়ার প্রসেসটা সেটা অভ্যুত্থানের আগেই সম্পন্ন হয়েছে। শুধুমাত্র অভ্যুত্থানের কারণে আমার যাওয়াটা পিছিয়ে যায়। যদি অভ্যুত্থানটা না হতো বা জুলাই যদি আমাদের জীবনে না আসতো, তাহলে হয়তো বা জুলাই আগস্ট মাসেই আমি বাইরে চলে যেতাম আমার পড়ালেখার জন্য। তো সেই জায়গা থেকেই আমি এখন ইতালিতে যাই শুধুমাত্র আমার মাস্টার্স যে উচ্চশিক্ষা আছে সেই উচ্চশিক্ষা সম্পন্ন করার জন্য। এবং এইটাকে নিয়েই ওইখানে যারা পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছে বা দোসর ফ্যাসিস্ট সরকারের দোসররা রয়েছে, তারা বিভিন্নভাবে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে হোক বা বিভিন্নভাবে হোক এই বিষয়টা নিয়ে প্রোপাগান্ডা ছড়ায়। ওকে, আপনার পড়াশোনার কত দূর হলো তাহলে? প্রায় শেষের দিকে, আশা করছি কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। দেশে কি ফিরে আসবেন নাকি ওখানে সেটেল করার ইচ্ছা আছে? আমি দেশেই থাকবো এবং জন্ম যেহেতু এই দেশেই নিয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত এই দেশেই থাকবো। কোন জিনিসটা আপনাকে ইন্সপায়ার করলো যে আপনি আসলে পলিটিক্সে যুক্ত হবেন? সবথেকে বড় জিনিস যেটি ইন্সপায়ার করেছে আমাকে, এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের বিচার কার্যক্রম। আমরা 2 বছর হয়ে গেছে এখন পর্যন্ত, আমরা বিচারের কোনো অগ্রগতি আমরা এখন পর্যন্ত সেভাবে আমাদের চোখে আসেনি। তাই আমার কাছে মনে হয়েছে রাজনৈতিকভাবে যুক্ত হওয়ার মাধ্যমে আমি বিচার কার্যক্রমের বিষয় নিয়ে কাজ করতে পারবো এবং এটাকে যত দ্রুত সম্ভব প্রসেস করার জন্য আমার জায়গা থেকে আমি চেষ্টা করতে পারবো। বাংলাদেশে বর্তমানে বিদ্যমান অ্যাক্টিভ রাজনৈতিক দলগুলোর মধ্যে কারা জুলাইকে কিভাবে ধারণ করে বলে আপনি মনে করেন? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সকল দল একসাথে কাজ করেছে তারা সকলেই আমার মতে জুলাইকে মনে প্রাণে ধারণ করে। আমি জুলাইয়ের কথা যখন আসে আমি দেখতে পাই বর্তমানে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলেই একসাথে হয়ে যায়। তাই আমি বলবো যে সকল রাজনৈতিক দল জুলাইকে মনে প্রাণে ধারণ করে এবং সবাই চায় যে জুলাইকে বাঁচিয়ে রাখতে এবং জুলাইয়ের যে চেতনা, যে শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য শহীদ হয়েছে, তাদের আত্মত্যাগ স্বীকার করেছে, সেই আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে সকল রাজনৈতিক দল একসাথে হয়েই কাজ করছে। আপনি কোনো অনৈক্য দেখতে পান না, কোনো ফাটল দেখতে পান না, জুলাই নিয়ে কোনো প্রশ্নবিদ্ধতার জায়গা দেখতে পান না? আমি যেটা ফাইনাল ডেস্টিনেশন, সেই ফাইনাল ডেস্টিনেশনে আমি দেখতে পাই যে সবাই এক, কিন্তু সেই ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে পথটা আছে এক একজন এক এক পথ বাছাই করছে। সেই পথ বাছাইয়ের ক্ষেত্রে আমি দ্বিমত দেখতে পাই। আমি যে গোলটি রয়েছে, শহীদদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ রয়েছে, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে কারোর মধ্যে কোনো দ্বিমত দেখতে পাই না, কিন্তু পথটা অনুসরণের ক্ষেত্রে আমি সেই দ্বিমতটা দেখতে পাই।
ওকে, সো কার পথটাকে আপনার মনে হয়েছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট? ধরেন জামাত এবং এনসিপি যাদের জোট এখন বিরোধী দল হিসেবে সংসদে রয়েছে, তারা বারবার বলেন যে জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন কিংবা সেই মতো করে যে শপথ তারা আলাদা করে নিয়েছেন, সংস্কার কমিটি গঠন, এইরকম অনেক কিছুর সাথে বিএনপির সাথে মানে সরকার যারা রয়েছেন তাদের সাথে তাদের দ্বিমত রয়েছে, এবং তারা নানা সময় এই অভিযোগ আনেন যে বিএনপি আসলে জুলাইকে সেভাবে ধারণ করছেন না বা ওই সংস্কারের জায়গায় হাত দিচ্ছেন না। আপনার আসলে এই বিষয়ে কোনো মতামত আছে কিনা, কোনো অভিমত আছে কিনা? গণতন্ত্রের সৌন্দর্যই হলো এক একজনের এক এক রকম মতামত থাকবে, সবারই ডিফারেন্ট ওপিনিয়ন থাকবে, এবং এই ডিফারেন্ট ওপিনিয়নের মধ্যেই ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। দিকে এগিয়ে যাওয়াই গণতন্ত্রের সব থেকে বড় সৌন্দর্য। তো সেই জায়গা থেকে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা গণতন্ত্রেরই আরেকটা রূপ। সেই জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে ঠিক আছে। বিএনপি চায় যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যাতে কোনো রকম আইনি জটিলতা তৈরি না হয়, যাতে এটি টেকসই হয়, পরবর্তীতে কেউ এসে এটাকে চ্যালেঞ্জ করতে না পারে। জামাত এনসিপির যে জোট রয়েছে তারাও চায় যে জুলাই সনদটা যাতে সাকসেসফুলি বাস্তবায়ন হয়, এবং শহীদরা যে আকাঙ্ক্ষার বাংলাদেশ দেখেছে, যে ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো থেকে বের হয়ে আসার স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয়। নতুন রাজনৈতিক দল এনসিপি, এখানে তরুণ মুখেরা রয়েছে যারা মানে জুলাইকে কেন্দ্র করেই যাদের রাজনৈতিক জীবন আসলে শুরু হয়েছে, এবং তারা জুলাইয়ের প্রশ্নে আপোষহীন থাকেন সবসময়। তাদের রাজনৈতিক পথ চলাকে আপনি কেমন করে দেখেন, কেমন লাগে আপনার তাদের কাজ? এনসিপি কিন্তু বাংলাদেশের সকল তরুণদের মনে একটি নতুন আশা জাগিয়েছে, নতুন ধারার রাজনীতি তারা শুরু করেছে, এবং আমরা তাদের কথাবার্তায় আমরা দেখতে পাই যে তরুণদের যেই ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো তাদের কথাবার্তার মাধ্যমে ফুটিয়ে ওঠে। তাই আমার বিশ্বাস যে এনসিপি সবে মাত্র গঠন হয়েছে, মাত্র এখন পর্যন্ত 2 বছরও হয়নি দলটির বয়স। আমার বিশ্বাস যে যত দিন যাবে তত এনসিপি আরও শক্তিশালী হবে, আরও অভিজ্ঞ হবে, এবং তারা বাংলাদেশের জন্য আরও ভালো কিছু করবে। বিএনপির সাথে আপনার রাজনৈতিক স্বপ্ন কি আসলে? আপনি বলছিলেন যে আপনি জুলাইয়ের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে বা তারুণ্যের রাজনীতির ক্ষেত্রে আরো বেশি ভয়েস রেজ করতে চান। সেই প্রক্রিয়ায় আসলে আপনি কি কি করেছেন ইতিমধ্যে, বা আপনি কি কি করবেন ভাবছেন? অনেক কিছুরই প্ল্যান আছে, তাই যেদিন বলার মতন হবে সেদিনই আমি আপনাদের সামনে নিয়ে আসবো যে আমরা কি কি করতে পেরেছি তরুণদের জন্য এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থান। আপনি তো একেবারে শুরুতেই প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছাকাছি থেকে কাজ করেছেন আপনি। এরপরে আপনি পদত্যাগ করলেন এখানে, এবং তারপরে আপনারাই একজনকে মনোনয়ন দিলেন যিনি আসলে সিইও হবেন, এখনো পর্যন্ত তিনি আছেন। আপনি কেন পদত্যাগ করলেন, এবং বর্তমানে যিনি রয়েছেন বা যারা রয়েছেন এই দায়িত্বে তারা কেমন করছে? মানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে যত কাজ আমরা দেখেছিলাম, যে মানে শহীদদের তালিকা করা, আহতদের তালিকা করা, তাদের কাছে পৌঁছানো, সেই কাজগুলো আসলে এখন খুব একটা শোনা যায় না, দেখা যায় না। কাজ কেমন চলছে? আমি যতটুকু দেখেছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যে উদ্দেশ্যে গঠন করা হয়েছে, যে এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান থাকবে এবং বেসরকারিভাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে, জুলাই আগস্টের শহীদ এবং আহতদেরকে নিয়ে কাজ করে যাবে। এখনও সেই পারপাসেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে, এবং খুবই এক্সেলেন্টভাবে এই কাজটি সম্পন্ন করা হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে। হয়তোবা আপনারা মিডিয়াতে এখন ওইরকমভাবে দেখতে পারেন না বা এটা ততটা সামনে আসে না, কিন্তু এখনও যদি আপনি দেখেন কোনো একজন শহীদ পরিবার, কোনো একজন আহত, সর্বশেষ যাওয়ার আশ্রয়স্থল কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনই। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, কয়েকদিন আগেই আমি এটা শুনেছি যে একজন আহতর ঢাকায় আসতে হবে, তার পায়ে একটা ইনজেকশন নিতে হবে, যদি সেই ইনজেকশনটা সময় মতো না নিতে পারে হয়তোবা তাকে তার পাটা কেটে ফেলতে হবে। সে বিভিন্ন জায়গায় গিয়েছে, মন্ত্রণালয়ে গিয়েছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে গিয়েছে, সচিবালয়ে গিয়েছে, সব জায়গা থেকে নিরাশ হয়ে সর্বশেষ এসেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাছে, এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে কিন্তু তাকে সেই থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তার চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং তাকে তার যে ঢাকা আসা যাওয়ার খরচ আছে সেটিও দেওয়া হয়েছে। তাদেরকে নিরাশ হতে হচ্ছে কেন বলেন তো? আমলাতান্ত্রিক জটিলতার একটি ফলাফল। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণেই এই সমস্যাটি দেখা দিচ্ছে। আপনারা তো সবাই তখন একটা দায়িত্বে ছিলেন। আমলাতান্ত্রিক জটিলতা কেন আসলে আমরাই বলি, আমরা সবাই কেন এটাকে কাটতে পারলাম না বলেন তো? বিগত 17 বছর যে ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র পরিচালনা করেছে, তারা তো তাদের মতন করেই এই আমলাতান্ত্রিক যে জায়গাটি আছে সেই জায়গাটাকে সাজিয়েছে। তাই এই আমলাতান্ত্রিক জায়গাটা চাইলে দিনে দিনে চেঞ্জ করে ফেলা সম্ভব নয়।
তাই এই যে 17 বছরে যেই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো এই আমলাদের মাধ্যমে তৈরি হয়েছে সেই আমলাদেরকে যদি সরাতে হয় সিস্টেম থেকে কিছুটা সময়ের প্রয়োজন। আমার মনে হয় সেই সময়টাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তারা চায় না যে জুলাইটা ভালোভাবে বেঁচে থাকুক, জুলাই যারা শহীদ আহত পরিবাররা রয়েছে তারা যাতে ভালোভাবে পুনর্বাসিত হোক, সেই জায়গা থেকে আমার মনে হয় এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আপনি কেন দায়িত্ব থেকে সরে গেলেন, এই প্রশ্নটাও ছিল আমার। আমি যখন বিএনপির রাজনীতির সাথে যুক্ত হই তখন আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য ছিলাম। তো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যেই গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র অনুযায়ী কেউ যদি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয় সে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে কোনো পজিশনে সে দায়িত্ব পালন করতে পারবে না। সেই গঠনতন্ত্রকে সম্মান দেখেই আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করে ফেলি। মানে আপনার কাছে এখানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে থাকার থেকে গুরুত্বপূর্ণ বা কার্যকরী মনে হয়েছে বিএনপিতে যোগ দেওয়া? না, সেরকমটা না। আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দীর্ঘ 1 বছরের উপর আমি সেবা দিয়েছি এবং আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আমার যতটুকু সম্ভব ততটুকু দিয়ে কাজ করার জন্য। এবং আমরা একটা যুদ্ধ পরিস্থিতি অবস্থায় আমরা দায়িত্ব নিয়েছিলাম এবং আমি যখন দায়িত্ব ছাড়ি তখন কিছুটা হলেও একটা স্বাভাবিক পরিস্থিতিতে আমরা নিয়ে আসতে পেরেছিলাম জুলাই শহীদ এবং আহত পরিবারদেরকে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এখন আমি আরও বেশি ভালো করে যদি আমি কাজ করতে চাই, জুলাইকে নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি রাজনৈতিকভাবে যুক্ত হয়ে আমি আরও বেশি বড় পরিসরে কাজ করতে পারবো। সেই জায়গা থেকেই আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করে রাজনৈতিকভাবে কার্যক্রম শুরু করি। জুলাই পরবর্তী বর্তমান বাংলাদেশ, মানে আজকে এখানে বসে যদি বলি, কতটা আশাবাদী আপনি, কতটা হতাশ আপনি? জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামোর থেকে বের হয়ে সত্যিকারের একটা গণতন্ত্রের রাষ্ট্রে পরিণত করা এই বাংলাদেশকে, এই 2 বছরে আমরা শুধুমাত্র আশ্বাসই দেখতে পাচ্ছি, আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন দেখতে পাইনি। কিন্তু আমি আশাবাদী, আমি হতাশ হলেও আমি অনেকটাই আশাবাদী, কারণ যারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, সরকারি দল হোক বিরোধী দল হোক, তারা সকলেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম শক্তি। জুলাইয়ের চেতনার সাথে 71-এর চেতনাকে মুখোমুখি দাঁড় করানোর যে একটা রাজনৈতিক বয়ান চলে, খুব পপুলার বয়ান, এবং বিশেষ করে যারা পরাজিত শক্তি তাদের কাছে এটা খুবই কি বলবো মুখরোচক এবং সবচেয়ে শক্তিশালী, যে 71-এর যারা বিরোধী তারাই জুলাইকে সবচেয়ে বড় করে দেখেন এবং তারাই অংশগ্রহণ করেছেন। এই বয়ানকে আপনি আসলে কিভাবে দেখেন? জুলাই আগস্ট গণঅভ্যুত্থান এবং 71-এর মুক্তিযোদ্ধা দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। যারা 71-এ মুক্তিযোদ্ধা করেছে তারা আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান আমাদেরকে একটা স্বৈরাচার মুক্ত দেশ দিয়েছে। তাই 71-এর ধারাবাহিকতাই কিন্তু জুলাই আগস্ট গণঅভ্যুত্থান। 71-এর যেই দেশ আমরা পেয়েছি সেই দেশ আমাদের, সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সেই দেশ 71-এর শহীদদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা এতদিন ধরে একটা ফ্যাসিস্ট সরকারের কাছে চলে যাওয়ার কারণে সেখান থেকে কিন্তু এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের তৈরি হয়েছে। তাই 71-এর মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা একেবারেই একটি প্রোপাগান্ডা। কিন্তু জুলাই অংশগ্রহণকারী অনেক ব্যক্তি, অনেক শক্তিও এই চেষ্টাটা করেন, এই বিষয়ে কি আপনি একমত নাকি আপনি এটা বিশ্বাস করেন? আমি একমত না। যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা সকলেই দেশকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে সম্মান করে এবং সকলেই মুক্তিযুদ্ধকে সম্মান করে, এটা আপনি মনে করেন? হ্যাঁ, আমি যাদেরকে দেখছি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ দিয়েছে, যারা ছিল তারা সকলেই মুক্তিযুদ্ধকে, আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি যে মুক্তিযুদ্ধকে নিয়ে মুক্তিযুদ্ধকে অস্বীকৃত করেছে বা মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেছে। মুগ্ধকে কখন সবচেয়ে বেশি মনে পড়ে এখনের সময়ে দাঁড়িয়ে? মুগ্ধর চিন্তাভাবনা একেবারেই ডিফারেন্ট ছিল। ও আমি যদি ওর একটা বড় স্বপ্নের কথা আপনাকে বলি, ওর সব থেকে বড় একটা স্বপ্ন ছিল ও আর্মির অফিসার হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ও দুইবার আইসিএসবি বোর্ড ফেস করেছে এবং রেড কার্ড পেয়েছে, তাও হার মানে নেই। ও 2বার রেড কার্ড পাওয়ার পরও ও চিন্তা করেছিল যে ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ও শর্ট কোর্সের জন্য চেষ্টা করবে। এটা ওর হার না মানার একটা উদাহরণ আমি আপনাকে দিলাম। তো মুগ্ধ কখনো এরকম ছিল না যে অল্পতেই হতাশ হয়ে পড়তো বা অল্পতেই হার মেনে নিত। ও সবসময় এই শেষ না হওয়া পর্যন্ত, শেষ না দেখা পর্যন্ত চেষ্টা করে যেত। তাই আজকে যদি মুগ্ধ এখানে থাকতো, মুগ্ধ অবশ্যই হতাশ হতো। এই 2 বছরে এখন পর্যন্ত আমরা সেরকম কোনো অগ্রগতি দেখতে পাইনি। বিচার কার্যক্রমের কথা বলেন বা রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের কথা বলেন,
হতাশ অবশ্যই হতো, কিন্তু হার মানতো না। সে সবসময় চেষ্টা করে যেত তার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে কাজ করার জন্য, তার জায়গা থেকে যতটুকু ইনপুট দেওয়া সম্ভব ততটুকু ইনপুট দেওয়ার জন্য। তাই আজকে দাঁড়িয়ে আমি যদি চিন্তা করি যে মুগ্ধ কী করতো, মুগ্ধ সর্বস্ব দিয়ে চেষ্টা করে যেত যেই পারপাসে ওরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আন্দোলনে নেমে এসেছিল, সেই পারপাসটা যতদিন পর্যন্ত রিয়েলিটিতে পরিণতি না হবে ততদিন পর্যন্ত সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যেত। আপনি বলছিলেন যে মানে জুলাইয়ে যারা অংশগ্রহণ করছেন তারা কেউ মুক্তিযুদ্ধকে ছোট করে কথা বলেন না। আপনার কি মনে হয় না যে যারা জুলাইয়ে সমর্থনে ছিল তাদের অনেকেও আসলে ওই যে বলে না যে ক্ষমতায় আসলে মানুষ বদলে যায়, তাদের অনেকেও আসলে জুলাই পরবর্তী সময়ে স্বৈরাচারীর পথেই হাঁটতে শুরু করেছিল। তারা অনেকে ব্যক্তি স্বার্থকে বড় করে দেখেছেন, তারা অনেকে জুলাইয়ের যে সত্যিকারের বৃহত্তর স্বার্থ সেই জায়গায় অনেকখানি কম্প্রোমাইজ করেছেন। আপনি কি এইটা মনে করেন কিনা? দেখেন, সব জায়গাতেই ভালো এবং খারাপ উভয়ই থাকে। তাই আমাদেরকে দেখতে হবে আসলে একটা জায়গাতে ভালোর পার্সেন্টেজ কত, খারাপের পার্সেন্টেজ কত। আপনি যে কথাটি বলছেন সেটা একটা ছোট অংশের উদাহরণ হতে পারে, কিন্তু জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বড় অংশই কিন্তু এখন পর্যন্ত দেশপ্রেমে অটল আছে এবং শহীদ এবং আহতদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, এবং বড় অংশই সাফারার এখনো, এটা কি বিশ্বাস করেন? ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। হ্যাঁ, এটা তো স্বাভাবিক হবে। যারা কাজ করতে যাবে, যাদের ইন্টেনশন পিওর হবে, তাদের কাজ করার ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হবে, সাফারার হবে, এটাই স্বাভাবিক। এবং এই ত্যাগ স্বীকার করেই যারা তাদের নির্দিষ্ট লক্ষ্যে পূরণ করতে পারবে তারাই আলটিমেট বিজয়ী হবে। আবার ধরেন তো কিছু মানুষ মানে এত বড় কিছু করতেও চায় নাই, মানে আরো বড় করে কাজ করবে সেটাও না, কিন্তু সে হয়তো তার পাটা হারাইছে, সে হয়তো তার কাজটা হারাইছে, সে হয়তো একমাত্র ইনকাম করার মানুষ ছিল। সেই মানুষগুলোকে যে আমরা দেখতে পাচ্ছি না, সেই মানুষগুলো যে এখনো নানা ধরনের হুমকির সম্মুখীন হন, এই বিষয়টাকে আসলে কিভাবে ডিফাইন করবেন? বর্তমানে যেই নতুন বাংলাদেশ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশের জন্য দুঃখজনক। এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব না, এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এই যারা ত্যাগ স্বীকার করেছে, যারা আহত আছে, যারা শহীদ পরিবার আছে, তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদেরকে এই বাংলাদেশে ভালো রাখা। তাই শুধুমাত্র সরকারের উপর বসে না থেকে আমাদের সকলেরই উচিত সকলের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা তাদেরকে কিভাবে আরো ভালো রাখা যায়। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, আমি শেষ প্রশ্নে যাব। তার আগে শহীদ মীর মুগ্ধ সহ যারা জীবন দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে তাদের সকলকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। আমাদের এই আয়োজন থেকে এই জুলাই আগস্ট মাসে আমরা আপনাদেরকে স্মরণ করি এবং স্মরণ করি আপনাদের আত্মত্যাগকে। মীর স্নিগ্ধ, কেমন বাংলাদেশ চান আপনি এবং সবচেয়ে বড় বাধা সেখানে কি দেখেন, সবচেয়ে বড় সম্ভাবনা কি দেখেন, সেটা শুনে শেষ করব। একটি ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র কাঠামো, যেই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো গত 17 বছর তৈরি হয়েছে ফ্যাসিস্ট ব্যক্তিদের কারণে, সেই ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো থেকে বের হয়ে সত্যিকারের একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো এই বাংলাদেশে পরিচালিত হবে এবং আমরা একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করতে পারবো। সেটাই আমার সব থেকে বড় স্বপ্ন। আরেকটা প্রশ্ন একটু করি স্নিগ্ধ, আপনি কি লাইফ থ্রেট পান? অবশ্যই, বিভিন্ন সময় আমি বিভিন্নভাবে লাইফ থ্রেট পাই। আমি যদি রিসেন্ট কোনো একটা ঘটনার কথা বলি, আমি রিসেন্টলি আমার একটা পরীক্ষা অ্যাটেন্ড করতে আমি ইতালিতে গিয়েছিলাম এবং সেখানে আমি হাঁটতেছি, হঠাৎ করে একজন আওয়ামী লীগের কোনো একজন নেতা হবে, সে ফোন বের করে আমার সামনে এসে ভিডিও করে বলতেছে যে আপনি মুগ্ধ না, আপনি মুগ্ধ না। আমি তাকে বললাম যে আমি মুগ্ধ না, আমি মুগ্ধর ভাই স্নিগ্ধ। সে তারপর আমাকে এমনভাবে আমার দিকে তেড়ে আসছিল যে এখনই আমার সাথে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে। তেড়ে এসে আমার সাথে বারবার আমাকে জিজ্ঞাসা করতেছিল মিথ্যা কথা বলবি না, এরকম নানাভাবে আমাকে থ্রেট দিচ্ছিল। তো এই শুধুমাত্র এই সামনাসামনি না, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে সবসময় আমি বিভিন্ন থ্রেট পেয়ে থাকি যে আমার জীবনের হুমকি আছে বা যখন তারা দেশে আসবে তখন আমাকে মেরে ফেলবে, এই টাইপের বিভিন্ন রকম হুমকি ধামকি আমি বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি। আপনার ফ্যামিলি এখন কেমন আছে? আপনার তো বড় একটা ভাই আছে, বাবা মা আছে, তো তারা কেমন করে শোক কাটিয়ে? আমার পরিবার গত 2 বছর ধরে ভালো নেই। প্রত্যেকটা উৎসবের দিন আমাদের কাছে এখন একটা বেদনার দিন। প্রত্যেকটা উৎসবের দিন আমার মা কান্না করে, মুগ্ধকে মনে করে। এবং একটা কথা আমরা শুনে আসছি যে উৎসবের দিনেই যারা আমাদের মাঝে হারিয়ে যায় তাদেরকে বেশি মনে পড়ে, এবং আমার মায়ের কান্না আমরা থামাতে পারি না প্রত্যেকটা উৎসবের দিন।
তাই এটাই বলতে হবে যে গত 2 বছর ধরে আমরা ভালো নেই এবং আমরা জানি না আমরা আরো কতদিন লাগবে আমাদেরকে স্বাভাবিক পরিস্থিতিতে আমাদের পরিবারকে ফিরে যেতে। আপনার কখন মুগ্ধকে বেশি মনে পড়ে? মুগ্ধর সাথে আমার সম্পর্ক শুধুমাত্র এই পৃথিবীতে না, পৃথিবীতে আসার আগে মায়ের গর্ভের থেকে আরো 9 মাস বেশি সম্পর্ক। মুগ্ধর সাথে পৃথিবী যত দিনের সম্পর্ক তার থেকে 9 মাস বেশি সম্পর্ক আমার সাথে মুগ্ধ। তো প্রত্যেকটা পরিস্থিতিতেই মুগ্ধর কথা সব থেকে বেশি মনে পড়ে। আমি আমাদের যতটুকু বয়স হয়েছে এই বয়সে আমাদের একজন আমরা হ্যাবিট হয়ে গিয়েছিলাম যে আমরা যখন কোনো বিপদে পড়ি বা যখন কোনো প্রবলেম ফেস করি আমরা একজনের সাথে কথা বলি, একজনের সাথে শেয়ার করে আমরা সেটা সমাধান করতাম একসাথে। আবার আমাদের যখন কোনো উৎসবের দিন আসতো বা কোনো খুশির খবর আসতো আমরা একসাথে সেলিব্রেট করতাম। তো এই গত 2 বছর ধরে যখনই আমি কোনো বিপদে পড়ি, আমি যখনই কোনো খুশির খবর পাই, প্রত্যেকটা জায়গাতে আমি মুগ্ধকে মিস করি। আমি হয়তোবা মুগ্ধ থাকলে মুগ্ধর সাথে সেই কথাগুলো শেয়ার করতাম, সেই দুঃখ হোক বা কষ্টের দিন কষ্টের সময় হোক সেটা আমরা শেয়ার করতাম একজনের সাথে। কিন্তু এই 2 বছর সেই শেয়ার করার মানুষটা আমার মাঝে নাই। তো এই যে শেয়ার করার সময়টা যখন আসে তখনই আমি সব থেকে বেশি আমার ভাইকে মিস করি। শুধুমাত্র একজন শহীদ পরিবারের সদস্য হিসেবে এই সরকারকে কিছু বলার থাকে কি বলবেন? জুলাই শহীদ এবং আহতরা যে আকাঙ্ক্ষার বাংলাদেশ দেখেছে, ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামোর থেকে বের হয়ে সত্যিকারের একটি গণতান্ত্রিক রাষ্ট্র এই জনগণের জন্য উপহার দেওয়া, সেই উপহার দেওয়াটা কিন্তু তারা বাকি রেখেছে এই বর্তমান সরকারের উপরে। তাই এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের যেই দেনাটা আপনাদের কাছে আছে সেই দেনাটা আপনারা পূরণ করবেন, সেটাই আমাদের সকলের আশা এবং শহীদ পরিবারের সদস্য হিসেবে আমারও সেটাই আশা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের আজকের মতো আয়োজন এখানেই শেষ করতে চাই। আমরা বাংলাদেশকে নিয়ে কথা বলি, বাংলাদেশের অতীতকে সাথে নিয়ে বর্তমানের আলোচনায় ভবিষ্যৎকে সুন্দর করে দেখতে চাই আমরা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, আবার কথা হবে। ধন্যবাদ।